মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী অবলম্বনে পিপাসা। যে কোনো ভয়ের গল্প আসলে কোনো গোপনীয়তার গল্প, যেটা লোকে ইতিমধ্যে জেনে গেছে তা যতই ভয়ঙ্কর হোক না কেন তাকে কেউ ভয় পায় না। আমাদের কাছে আসার কথা হলো মানুষের স্বাভাবিক স্বভাব, যা কিছু ভয়ের, যা কিছু আশঙ্কার, তার সঙ্গে সে যুদ্ধ না করে আগে তাকে চাপা দেওয়ার চেষ্টা করে। বহু বছর পর সেই চাপা দেওয়া আতঙ্ক প্রকৃতির নিয়মেই বেরিয়ে আসে বাইরে। এভাবেই এক প্রজন্মের ভয় সঞ্চারিত হয় অন্য কোনো সময়ে, অন্য কোনো প্রজন্মে। কিন্তু আজ সব তত্ত্ব কথা বলতে বসেছি একটা ভয়ের গল্প বলতে। গল্পের শুরুতে এক সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে এক মহিলা তার স্বামীর ভালোবাসা কমে গেছে বলে অভিযোগ জানাচ্ছেন। এতে আপনার বা আমার ভয়ের কিছু নেই, তাই না? তবে সতর্ক থাকুন, রৌদ্রোজ্জ্বল সকাল কেটে গিয়ে দ্রুত অন্ধকার নামতে চলেছে। শুনতে থাকুন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী পিপাসা। সকাল সকাল একচোট ঝগড়া হয়ে গেল সুনন্দিনীর সঙ্গে। দিন দিন বড় ঘ্যান ঘ্যানে হয়ে উঠছে মেয়েটা। মাত্র মাস চারেক হলো বিয়ে হয়েছে আমাদের, তাও সম্বন্ধ করে। এরই মধ্যে ও নাকি আমার মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছে। আমি নাকি ওকে আর ভালোবাসি না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি বুঝতে পারছি তুমি আমাকে আর ভালোবাসো না, তাই কদিন পর পরই আমাকে ছেড়ে এখানে সেখানে চলে যাও। আরে বাবা, তা নয়। কে তোমাকে বোঝাবে? আরে আমি বরাবরই ডান পিটে। থাক, আমাকে আর বোঝাতে এসো না। অ্যাডভেঞ্চার আমার রক্তে নেশা ধরিয়ে দেয়। বিশেষ করে রহস্যের গন্ধ পেলে আমার কোনো দিকই নজরে থাকে না আর। এই তো কয়েকদিন আগে হিমাচলের এক প্রত্যন্ত গ্রামে একের পর এক মানুষের রক্তশূন্য দেহ পাওয়া যাচ্ছে। এই খবরটা কাগজে পড়া মাত্রই ব্যাকপ্যাক গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এসব কাজে আমি একা যেতেই পছন্দ করি, সঙ্গে কাউকে নিয়ে যাওয়া মানেই হেডেক। তবে এবার নিয়েছিলাম। সদ্য বিয়ে করা বউকে একা ছেড়ে যেতে মন চাইছিল না। তাছাড়া হিমাচলের ছবির মতো গ্রামে মধুচন্দ্রিমা যাপনের এই সুযোগ ছাড়তে ইচ্ছা করছিল না। ওখান থেকে ফেরার পর থেকে অবশ্য প্রায় বেরিয়ে পড়ি নিজের তাড়নায়। তবে সুনন্দিনীকে হিমাচলে নিয়ে যাওয়ার আসল কারণটা বলিনি। যা ভীতু মেয়ে, নিজে তো যাবেই না, চেঁচামেচি করে আমাকেও আটকে দিত। এর আগেও এরকম বেশ কিছু অভিজ্ঞতা আছে আমার ঝুলিতে। পরে কখনো সুযোগ পেলে বলবো। সুযোগ পেলে। যাই হোক, হিমাচলের এই গ্রাম আমার জীবন পাল্টে দিয়েছে, তাই এই গল্পটা আমাকে বলতেই হবে। ওখানে গিয়ে শুনেছিলাম এক অদ্ভুত গল্প। গ্রাম থেকে 2 কিলোমিটার মতো দক্ষিণে গেলে একটা বিরাট বড় পাহাড়ি তালাব। টলটলে কাকচক্ষু জল, এত ঠান্ডা যেন মানুষের শরীরে ছুরি চালায়। তালাবের ওপারে পাহাড়, তালাব আর পাহাড়ের মধ্যখানে কিছুটা জায়গা নো ম্যানস ল্যান্ড। গ্রামবাসীরা পারতপক্ষে ওই তালাবের ধারে পাশে যায় না। ওপারে তো কথাই নেই। আমি গ্রামে পৌঁছে খোঁজ খবর করা শুরু করলাম, কিন্তু যাকেই জিজ্ঞেস করি রক্তশূন্য লাশের রহস্য তারা কিছু জানে কিনা, তারাই ফ্যাকাশে মুখ আর চোখে স্পষ্ট আতঙ্কের ছায়া নিয়ে পত্রপাঠ কেটে পড়ে। শেষ পর্যন্ত যার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম সেই বৃদ্ধ জানিয়েছিলেন এক কাহিনী, যা পাহাড়ি গ্রাম্য লোককথা হিসেবে যতই আকর্ষণীয় লাগুক, একবিংশ শতকে দাঁড়িয়ে বিশ্বাস করা অতীব কঠিন।
এখানে একটু বলে নিই, বৃদ্ধর কাছে যখন এসব গল্প শুনছিলাম, সুনন্দিনী তখন স্নানে গিয়েছিল। বলতে পারেন সেই সুযোগটাই আমি নিয়েছিলাম। এবার আসি সেই গল্পে। বহুকাল আগে এই গ্রামে বাস করত এক অবস্থাপন্ন চাষির পরিবার। চাষির একমাত্র ছেলে 15 বছর বয়সে হঠাৎই উধাও হয়ে যায়। যথাসাধ্য খোঁজ খবর করেও তার কোনো হদিশ পান না চাষি। একসময় হাল ছেড়ে দেন তিনি। সেই সময় পাহাড়ের নির্জন উপত্যকায় তাঁবু ফেলেছিল একদল যাযাবর উপজাতি। গ্রামের মানুষ তাদের এড়িয়ে চলত, ভয় পেত। তারা নাকি নানা রকম তন্ত্রমন্ত্র জানত, মানুষের ভালো করার চেয়ে খারাপই করত বেশি। এমনকি অনেকে বলতো ওদের পোষা অপদেবতা আছে। রাত বিরেতে উপত্যকা থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া নিজের সঙ্গে বয়ে আনত অস্বাভাবিক আর হাড় হিম করে দেওয়া কিছু বিকট শব্দ। সেগুলো কিসের শব্দ তা কেউ জানত না। যেন এক বিশাল দানব হঠাৎ জেগে উঠে নিজের বন্দিত্ব ঘোচানোর প্রবল প্রচেষ্টায় উন্মত্ত ক্রোধে দাপিয়ে বেড়াচ্ছে। চাষির ছেলে পদম যেদিন উধাও হলো, সেদিন রাতারাতি এই যাযাবরের দল তাদের তাঁবু গুটিয়ে কোথায় চলে গেল তা কেউ জানে না। পদম নিরুদ্দেশ হওয়ার পর কেউ কেউ বলতে লাগলো তারা পদমকে প্রায়ই সন্ধ্যার আলো আঁধারে ওদের তাঁবুতে যেতে দেখেছে। কাজেই গ্রামের লোকের ধারণা হলো ছেলেটি ওদের সঙ্গেই চলে গেছে। জলের বুদবুদের মতোই একদিন পদমের কথাও মিলিয়ে গেল গ্রামবাসীদের মন থেকে। চাষি আর চাষি বউ শুধু বুকে একটা শূন্যস্থান নিয়ে দিন যাপন করতে লাগলেন। এরপর কেটে যায় প্রায় 12 বছর। চাষি বউ একদিন মারা গেলেন এবং সেদিনই যেমন গিয়েছিল তেমনি ধূমকেতুর মতো আবির্ভূত হলো পদম। হিমাচলীরা এমনিতেই সুন্দর, কিন্তু পদমের দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না। এক জ্যোতির্বলয় যেন ঘিরে রয়েছে তাকে। টকটকে ফর্সা গাল দুটো আপেলের মতো লাল। চাষি বুঝতে পারল না কি করবে, বউয়ের মরার শোক না ছেলেকে ফিরে পাওয়ার আনন্দ। বৃদ্ধার মৃত্যু শোক ছাপিয়ে উচ্ছ্বাসে মেতে উঠল গ্রামের লোক। শুধু একজন বাদে, শুধু একজন দূর থেকে লক্ষ্য করছিল সব কিছু। তার বলিরেখা পড়া কপাল আরো কুঁচকে রয়েছে কোনো অজানা আশঙ্কায়। গাঁও বুড়ো কাশিরাম। সব সমস্যার সমাধান ছিল এই লোকটির কাছে। জড়িবুটি চিকিৎসা থেকে শুরু করে ঝাড়ফুঁক, তাবিজ, কবচ সবকিছুতেই গ্রামবাসী এরই শরণাপন্ন হতো। কাজ হতো কিনা জানি না, তবে বিশ্বাসেই বোধহয় বেশিরভাগ সুরাহা হতো। যাই হোক না কেন, ঠিক 2 দিন পর থেকে গ্রামে এক আতঙ্ক দেখা দিল। কয়েক দিনের ব্যবধানে গ্রাম থেকে উধাও হয়ে যেতে থাকলো এক একটি তরতাজা মানুষ। উধাও হওয়ার 2-1 দিন পর সেই নোম্যান্স ল্যান্ডে মিলত তাদের দেহ, রক্তশূন্য, ফ্যাকাশে, যেন সারা শরীরের রক্ত কেউ নিংড়ে বের করে নিয়েছে। ক্ষত বলতে ঠিক বুকের উপর একটা গর্ত। কেউ বা কিছুতে যেন খুবলে বের করে নিয়েছে তার হৃৎপিণ্ড, আর সেই পথেই বয়ে গেছে তার শরীরের রক্ত। যদিও দেহের আশেপাশে কোথাও কোনো রক্তের ফোঁটা পর্যন্ত নেই। এইরকম ভয়াবহ মৃত্যুর মিছিল যতই বাড়তে লাগলো, ততই গ্রামের সহজ সরল মানুষগুলো প্রতিকারের আশায় ভিড় জমাতে লাগলো কাশিরামের কুটিরে। সন্দেহ তো তার আগেই হয়েছিল, এবারে মানুষের কান্নায় যেন তার ঠান্ডা হয়ে আসা বৃদ্ধ রক্ত রাগে ফুটতে লাগলো। গ্রামের কয়েকজন যুবককে নিয়ে একটা গোপন সভা করল সে। তারা ছাড়া কাক পক্ষীটিও জানতে পারল না।
যেমন বললাম তেমনি কাজ করবি সবাই। প্রথমে যাবে বিক্রান্ত, খুব হুঁশিয়ার থাকবি, একটু হিসেব গোলমাল হলেই। পূর্ব পরিকল্পনা অনুসারে পরের অমাবস্যায় সূর্য ডোবার ঘণ্টা দুয়েক পর ঘর থেকে বেরোল বিক্রান্ত। 22 বছরের টকবগে তরুণ, আর তাকে নিঃশব্দে বেড়ালের মতো অনুসরণ করল এক দীর্ঘদেহী ব্যক্তি, যে জানত না তার ঠিক কয়েক গজ দূরেই লাঠি সোঁটা দড়ি নিয়ে ছায়ার মতো হেঁটে আসছে কয়েকজন। বিক্রান্তকে টোপ হিসেবে ব্যবহার করে পদমকে হাতে নাতে ধরার এই পরিকল্পনা সফল হয়েছিল ঠিকই, কিন্তু বিক্রান্তের প্রাণের বিনিময়ে। অমাবস্যার অন্ধকারে শেষ মুহূর্তে শিকারকে নিয়ে কোথাও লুকিয়ে পড়েছিল পদম। ঝোপ জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে যখন তাদের পাওয়া যায়, তখন বিক্রান্তের ছিন্ন হৃৎপিণ্ড তার হাতে নিয়ে তার বুকের গর্তে মুখ ডুবিয়ে আকণ্ঠ রক্ত পিপাসা মেটাতে ব্যস্ত পদম। পিঠে ঘাড়ে একের পর এক লাঠির আঘাত এসে পড়তেই বিক্রান্তকে ছেড়ে দিয়ে আকস্মিক আক্রমণকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু এতজনের সঙ্গে পেরে ওঠেনি। অবশেষে তাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয় তালাব আর পাহাড়ের মধ্যিখানের সেই স্থানে। 8-10টা মশালের আলোয় দিনের মতো আলোকিত হয়ে ওঠে অমাবস্যার রাত। একটি গাছের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয় পদমকে। খবর পেয়ে সেই রাতে এসে জুটেছিল শয়ে শয়ে গ্রামবাসী। মশালের আলোয় পদমের রক্তমাখা মুখ ও জান্তব আক্রোশের গর্জন তাদের রক্তহীন করে দিয়েছিল। গাঁও বুড়ো কাশিরামের আদেশে গ্রামবাসীরা মিলে ওখানেই জ্যান্ত কবর দিয়েছিল পদমকে। হাত পা বাঁধা অবস্থায় গর্তে ফেলে যখন মাটি দেওয়া চলছে, তখন নাকি পদম চিৎকার করে বলেছিল, আমার কোনো দোষ নেই, আমার ভিতরে পরজীবীর মতো বসবাস করছে একটা পিশাচ। যে বাঞ্জারাদের সঙ্গে আমি চলে গিয়েছিলাম তাদের বিদ্যা শিখব বলে, তাদেরই একজনের মাতব্বর ভেঙে দিয়ে দল ছাড়তে চেয়েছিলাম আমি। সেই অপরাধে আমার আত্মাকে এই পিশাচের কাছে চিরকালের মতো জিম্মা করে দেয় তারা। আমাকে হত্যা করলে এই পিশাচ শেষ হবে না। সময় ও সুযোগ বুঝে সে আবার কবজা করবে কোনো না কোনো মানব দেহকে, আর তার আত্মাকে। আমাকে মেরো না, পদমের হয়তো আরো কিছু বলার ছিল, কিন্তু এক চাঙড় মাটি তার কথা জীবনের মতো বন্ধ করে দেয়। সে রাতে ঘরমুখ গ্রামবাসীদের মিছিলের একদম শেষে দুটো চোখেই শুধু জল ছিল। পেয়ে হারানোর যন্ত্রণা তার মতো আর কেই বা জানে। প্রায় 70 বছরেরও বেশি সময় ধরে হিমাচলের এই অখ্যাত গ্রাম তার এই নিরুচ্চার রহস্য বুকে নিয়ে দৈনন্দিন জীবনযাপন করে এসেছে। আজ আবার এমন সব ঘটনা ঘটে চলেছে যা মানুষগুলোর মনে সেই 70 বছর আগের আতঙ্ক ফিরিয়ে এনেছে। সেই সময়ের মানুষগুলো আজ বেশিরভাগই নেই। যে দু একজন আছে তারাও সেই সময় নেহাতি শিশু। তবু মা ঠাকুমার মুখে শোনা কাহিনী যেন তাদের শিরদাঁড়ায় হিমশীতল স্রোত এনে দেয়। একে একে এ যাবৎ 5টি তরতাজা প্রাণ মৃত্যুর মুখোমুখি হয়েছে। সবার মনে প্রশ্ন, এবার কার পালা? কেউ আলোচনা করে না, তবু সবাই জানে হয়তো সেই আতঙ্ক আবার ফিরে এসেছে। বৃদ্ধের এই গল্প আমার মনে কৌতূহল জাগালেও ভয় পেল না। আগের অভিজ্ঞতা থেকে এটুকু বুঝেছি যে ভূত প্রেত বা পিশাচের এইসব কাহিনীকে ঢাল করে কুকীর্তি চালিয়ে যায় মানুষই। খুব ইচ্ছা করছিল তালাবের ওপারের পরিত্যক্ত জায়গাটা ঘুরে আসি,
দেখে আসি ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে মাটির তলায় শুয়ে থাকা মানুষটার শেষ আর্তনাদ এখনো সেখানকার বাতাসে ভেসে বেড়ায় কিনা। সুনন্দিনী ইতিমধ্যে স্নান সেরে রেডি হয়ে গেছে দেখে ওকে ট্রেক করতে যাওয়ার প্রস্তাব দিলাম। তুষার ঢাকা সফেদ পাহাড়ের ছায়া বুকে নিয়ে শুয়ে থাকা তালাবের কথা শুনতেই এক কথায় রাজি হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 12টা। এখনই বেরিয়ে পড়লে ঘন্টা দেড়েকের মধ্যে ফিরে আসা যাবে। এই তো 2 কিলোমিটার পথ, ফিরে এসে না হয় লাঞ্চ সারব। আমাদের বেরোতে দেখে বৃদ্ধ বোধহয় কিছু আঁচ করেছিলেন। আমার দিকে শাসনের দৃষ্টিতে তাকাতেই আমি সুনন্দিনীকে নিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলাম। এক্ষুনি কেলো করেছিল আর কি, কিন্তু ভোবই ভুলবার না। পিছন থেকে ডেকে দাঁড়াতে বললেন বৃদ্ধ। একটু দাঁড়াও তোমরা। দুহাতে দুটো তাবিজ জাতীয় বস্তু নিয়ে এগিয়ে এলেন। লাল হলুদ সুতোয় গাঁথা ছোট ছোট কালো বীজ জাতীয় জিনিস পরম মমতায় আমাদের হাতে বেঁধে দিলেন সেটা। এটা হলো এই গ্রামের জ্বালামুখী দেবীর মন্দিরের মন্ত্রপুত ধাগা। আমাদের বিশ্বাস এই ধাগা হাতে থাকলে কোনো বিপদ ছুঁতে পারে না। ভদ্রলোকের বিশ্বাসে আঘাত করতে চাইনি, কিন্তু এসব ব্যাপারে আমি বড়ই নাস্তিক। দেবতা বা পিশাচ কোনোটাই আমার ভরসা জিততে পারে না। সুনন্দিনী বেশ ভক্তি ভরে হাত শুদ্ধ ধাগাটা কপালে ঠেকালো দেখে আমার একটু হাসি পেয়ে গেল। যাই হোক, বেরিয়ে পড়া গেল। কোনো উচ্চমানের শিল্পীর হাতের মাস্টারপিস যেন হিমাচলের প্রকৃতি। 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে লেগে গেল প্রায় 40 মিনিট। প্রকৃতি যেন তার ভাণ্ডার উপচে দিয়েছে পথের দুপাশে। হাঁ করে দেখতে দেখতে কখনো হারিয়ে ফেলেছি নিজেদের, কখনো বা ফটো সেশনের সময় কাটালাম। এভাবে কখন যেন পৌঁছে গেলাম তালাবের ধারে। আমি আর সুনন্দিনী দুজনেই চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে রইলাম। এই সৌন্দর্যের সামনে সাংসারিক চিন্তা, দৈনন্দিন জীবনযাত্রার থোড়বড়ি খাড়া রুটিন, বিদ্বেষ বিবাদ, পাওয়া না পাওয়া সবকিছুকে এই কেমন অবাস্তব মনে হয়। আমি চিরকাল তো এখানেই ছিলাম। এখানেই স্বয়ংভূ আমি সৃষ্টির আদিকাল থেকে এই স্বর্গীয় সৌন্দর্যকে নিজের আত্মায় ধারণ করে রেখেছি। রুমিত, ওদিকটা কি সুন্দর না? চলো না ওখানে যাই। হুঁশ ফিরল সুনন্দিনীর ডাকে। আমার হাত ধরে টেনে ও নিয়ে যেতে চাইছে তালাবের ওই পারে। ও বলা হয়নি, পথে আস্তে আস্তেই আমার হাতের ধাগাটা খুলে পকেটে রেখেছি। সুনন্দিনীকেও খুলে ফেলতে বলেছিলাম, কিন্তু ও পড়ে থাকতে চাইল বলে আর আপত্তি করিনি। তালাবের পাশ দিয়ে একটা সরু আলপথ ধরনের রাস্তা চলে গেছে ওপারে। ওপারে পৌঁছে প্রথম একটা জিনিসই অনুভব করলাম, সেটা হলো ঠান্ডাটা যেন এক ধাক্কায় বেশ কিছুটা বেড়ে গেল। পাহাড়ের দিক থেকে কনকনে একটা হাওয়া তালাবের ধারে দাঁড়িয়ে টের পাচ্ছিলাম, কিন্তু এবারে যেন তাপমাত্রা আরো 5-6 ডিগ্রি কম। হতে পারে সেটা এপারে পাহাড়ের জন্য রোদ কম পড়ে বলে। খুব একটা মাথা ঘামালাম না ব্যাপারটা নিয়ে। আমার চোখ ছিল মাটির দিকে। এখানে ঠিক কোন অংশে 70 বছর আগে এক মনুষ্যরূপী পিশাচকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল তা আর জানা সম্ভব নয়। ওটা কি রমিত? ওটা কিসের দাগ? সুনন্দিনীর অস্ফুট চিৎকার কানে যেতেই ফিরে তাকালাম। ও আমাকে ছেড়ে ডান দিকে 4-5 ফুট মতো সামনে এগিয়ে গেছে। আমি দৌড়ে সেখানে গেলাম। যে জিনিসটার দিকে ও আঙুল দেখালো সেটা আমার কপালেও ভাঁজ ফেলল। একটা ফতুয়া ধরনের জামা, হিমাচলীদের পরনে প্রায়ই দেখা যায়, আর সেটার মধ্যে কালো হয়ে শুকিয়ে আছে যে জিনিসটা, সেটা রক্ত ছাড়া আর কিছুই হতে পারে না।
আমি একটা গাছের শুকনো ডাল জোগাড় করে তার আগায় জামাটাকে তুলে ধরতেই আর একটা জিনিস চোখে পড়ল। সেটা হলো জামাটার বুকের বাঁদিক ঘেঁষে একটা বেশ বড় গর্ত। গর্তটা এমন যেন ওই জায়গায় কাপড় কেউ এক টানে উপড়ে নিয়েছে। আমি ওটা ফেলে দিয়ে সুনন্দিনীর হাত ধরে সরিয়ে আনলাম ওখান থেকে। বোঝালাম নির্জন জায়গা, হয়তো অপরাধীদের আড্ডাখানা। কিন্তু নিজে মনে মনে একটু দমে যাচ্ছিলাম। বৃদ্ধের গল্পের সঙ্গে যেন মিলে যাচ্ছে না। ফিরতে ফিরতেই ঠিক করলাম আবার যাব, কিন্তু এবার আর দিনে নয়, রাতে। সুনন্দিনী ঘুমিয়ে পড়ার পর রহস্যটা আমাকে জানতেই হবে। সেদিন বিকেলে সুনন্দিনী না চাইলেও ওর ধাগাটা হাত থেকে খুলে ফেলতেই হলো। হাতের যেখানে ওটা বাঁধা ছিল সেখানটা লাল হয়ে কেমন ফোসকা মতো পড়ে গেছে। বিভৎস লাগছে দেখতে। একটু রাতের দিকে বেশ জ্বর এলো ওর। সঙ্গে যা ওষুধপত্র ছিল তাই খাইয়ে শুইয়ে দিলাম। তালাবের ঠান্ডা হাওয়াটা বোধহয় নিতে পারেনি ওর শরীর। একদিন বাদে ফেরার টিকিট কাটা, তাই একটু চিন্তা হচ্ছিল। ভালোই ভালোই ফিরতে পারলে হয়। দুপুরে ওখান থেকে ফিরে অবধি কিছু দাঁতে কাটেনি মেয়েটা। বলল, কিছু খেতে ইচ্ছে করছে না, আমাকে একটু শুতে দাও প্লিজ। রাতে ধুম জ্বর এসে গেল। রাত 10টা নাগাদ সুনন্দিনীর গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরটা একটু কম। সারাদিন শুধু জল খেয়েই রয়েছে ও। খালি বলছে গলা শুকিয়ে যাচ্ছে। জ্বরের উপসর্গ ভেবে খুব একটা মাথা ঘামায়নি। এখন টেবিলের উপর জলের খালি বোতলগুলো দেখে আমার টনক নড়ল। গুনে দেখলাম 13টা। এখানে এসেই আমি মিনারেল ওয়াটারের পেটি কিনে নিয়েছিলাম। দুপুর 3টে থেকে রাত 10টার মধ্যে সুনন্দিনী 13 লিটার জল খেয়েছে। ওকে অঘরে ঘুমোতে দেখে আমি আর বিরক্ত করলাম না। হাতের ফোসকাগুলো আরো বড় হয়ে উঠেছে। আমি দরজা ভেজিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। ঘন্টা দুয়েকের মধ্যে আশা করিও জাগবে না। তাড়াতাড়ি ফিরব ভেবেই বেরিয়েছিলাম। আজ ভাবি শুধু সেই রাতে নয়, দুপুরেও যদি ওখানে না যেতাম, যদি ওই গ্রামেই না যেতাম, তাহলে জীবনটা হয়তো অন্য খাতে বইত। কনকনে ঠান্ডা বাইরে। ভিতরে দুটো সোয়েটার, জ্যাকেট, উলের টুপি, গ্লাভস, কোনো কিছুই যেন যথেষ্ট নয়। রাতে প্রকৃতি ও অন্ধকারে ঢাকা, তাই দুপুরের চেয়ে বেশ কিছু কম সময় লাগলো পৌঁছাতে। তালাবের কাছাকাছি যেতেই একটা অদৃশ্য শক্তি যেন আমার পা দুটোকে বেঁধে ফেলতে চাইল। তালাবের উপরে ঘন কুয়াশার জন্য ওপারটা দেখা যাচ্ছে না, কিন্তু একটা অস্পষ্ট শব্দ আমার কানে আসছে। শব্দটা এক নাগাড়ে একই সময়ের ব্যবধানে হয়ে চলেছে। আর যদি খুব ভুল না করি, তবে সেটা আসছে তালাবের ওপার থেকে। প্যান্টের পকেটে হাত দিয়ে আমার বিপদের সঙ্গী .38 5 শাটারটা অনুভব করতেই সাহস ফিরে পেলাম। আমার এই ছোট্ট অস্ত্রটার খবর সুনন্দিনী এখনো জানে না। আলপথের রাস্তাটা বেয়ে ওপারে পৌঁছাতেই একটা দৃশ্য আমার মতো ডাকাবুকোকেও স্তব্ধ করে দিল। যেখানে সেই রক্তমাখা জামাটা পরে থাকতে দেখেছিলাম দুপুরে, তার পাশাপাশি বেশ কিছুটা জমি যেন লাফাচ্ছে। ভালো করে দেখে বুঝলাম মাটির নিচ থেকে একটা ক্রমাগত আঘাতে সেই অংশটার উপর দিক ঠেলে ঠেলে উঠছে।
স্পষ্ট বুঝলাম এই সেই জায়গা যেখানে পদমকে কবর দেওয়া হয়েছিল। এক টানা শব্দটা আসছে মাটির নিচ থেকে। এক পা করে পিছিয়ে এসে আশ্রয় নিলাম একটা গাছের পিছনে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। মাটির উপরের অংশে অনেকগুলো ফাটল তৈরি হয়েছে। এক সময়ে দেখলাম দুটো হাত মাটির তলা থেকে বেরিয়ে প্রাণপণে নিজের বুকের উপর থেকে মাটি সরাচ্ছে। আস্তে আস্তে পুরো চেহারাটাই উঠে এলো মাটির তলা থেকে। সেটাকে চেহারা বলবো না কেবল একটা অবয়ব তা বুঝতে পারছি না। লিকলিকে সরু বাঁকা চোড়া একটা দেহ। অন্ধকারে খুব ভালো দেখতে না পেলেও বুঝলাম পাগুলো অস্বাভাবিক লম্বা। বেঁকে চুড়ে চলে ফিরে বেড়াতে লাগলো আমার বিস্ফারিত দৃষ্টির সামনে। ঠিক যেন একটা কিলবিলে পোকা মানুষের মতো দুপায়ে হাঁটার চেষ্টা করছে। মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু এক রাশ অন্ধকারের মধ্যে লাল আগুনের আংড়ার মতো ধিকি ধিকি জ্বলতে থাকা জিনিস দুটো যে ওটার চোখ তা বলে দিতে হলো না। মাঝে মাঝে একটা জান্তব স্বর বেরোচ্ছে ওটার গলা দিয়ে। বুকের রক্ত জল করে দেওয়া চিৎকারটা শুনে মনে হলো এই কি সেই শব্দ যা 70 বছর আগে যাযাবরদের তাঁবু থেকে ভেসে এসে বুক কাঁপিয়ে দিত গ্রামবাসীদের। বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে হলো, এটা তবে পদম নয়। পদমের দেহ হয়তো এতদিনে প্রকৃতির নিয়মেই মাটিতে মিশে গেছে। এ সেই পরজীবী পিশাচ পদমের দেহে বাস করে নিজের রক্ত তৃষ্ণা মেটাত, আর কোনো এক অজানা কারণে এতদিন বাদে আবার সে জেগে উঠেছে। লোকচক্ষুর আড়ালে কবর থেকে উঠে নিজের পিপাসা মিটিয়ে আবার ঢুকে পড়বে কবরে। তবে তো পিশাচ আবার এক মানব দেহ খুঁজবে, আর আমি এখন দাঁড়িয়ে তার সামনে। ছুটে পালানোর কথা মাথায় আসলেও নড়তে ভয় করছিল। হঠাৎ পিশাচটা বেঁকে চুড়ে এগিয়ে আসতে লাগল। আমি যে গাছের পেছনে দাঁড়িয়ে আছি সেদিকেই ভয়ে সিঁটিয়ে গেলাম। জানি না ও আমাকে দেখেই এদিকে আসছে কিনা। ছুটে পালাতে গেলে আরো বেশি করে নজরে পড়ব। এই বিভীষিকার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো তার কোনো সম্ভাবনা দেখছি না। হঠাৎ মনে পড়ল জ্যাকেটের পকেটে জ্বালাময়ী দেবীর ধাগাটার কথা। কাঁপা কাঁপা হাতে বের করে হাতে পড়লাম ওটা। এটা যে আমি, সেটাই বিশ্বাস করতে পারছিলাম না। ধাগার জন্য কিনা জানি না পিশাচটা থমকে গেল। লাল চোখ দুটো যেন বশীভূত করে ফেলছে আমাকে। কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে থাকলে অজ্ঞান হয়ে যাব। হয়তো কাল সকালে আমারও হৃৎপিণ্ড প্রাণও রক্ত শূন্য লাশ পাওয়া যাবে। হঠাৎ পেছনে একটা আওয়াজ পেয়ে চমকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। শুনুন তিনি যেন ঘুমের মধ্যে হাঁটছে। এভাবেই এতটা পথ এসেছে। মাথাটা বুকের উপর ঝুঁকে পড়েছে, এলোমেলো চুলগুলো মুখের দুপাশ দিয়ে ওপর থেকে ঝুলে পড়ে মুখটাকে ঢেকে দিয়েছে। গলা দিয়ে একটা গোঙানির মতো শব্দ। এটা সুনন্দিনীর গলা বলে চিনতে পারছি না আমি। ও এগিয়ে যাচ্ছে খুব ধীরে। ওকে বাধা দেব সে ক্ষমতা হলো না আমার। নিজের স্ত্রীকে ভয় পাচ্ছি আমি।
সেই পিশাচটা আবার আকাশ ফাটিয়ে গর্জন করে উঠল। সুনন্দিনী প্রায় পৌঁছে গেল ওর কাছে। গলা চিরে একটা চিৎকার বেরিয়ে এলো আমার, নন্দিনী! পিশাচটা আমার দিকে সরাসরি তাকালো। আমার কি হলো জানি না, কোত্থেকে এত সাহস সঞ্চয় করলাম, গাছের পেছন থেকে বেরিয়ে ছুটে গেলাম সুনন্দিনীর পাশে। ওকে জড়িয়ে ধরে সরিয়ে আনতে চাইলাম ওখান থেকে। পিশাচ যদি আমার হত্যা চায়নি, কিন্তু সুনন্দিনীর নয়। অথচ এক চুল নড়াতে পারলাম না ওকে। পিশাচটা এগিয়ে এসেছে আরো কাছে, আরো কাছে, আরো। ঘুম ভাঙল বিছানায়। ভোরের আলো খুলখুলির ফাঁক দিয়ে ঢুকছে ঘরে। ভেবে পেলাম না কিভাবে এখানে এসে পৌঁছলাম। পাশে সুনন্দিনী ঘুমিয়ে। ওর গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর নেই, হাতের ফোসকাগুলো নেই। অদ্ভুত তো, এখনো ওর মুখ চুলে ঢাকা। আঙুল দিয়ে সরাতে গিয়ে চমকে উঠলাম। ওর মুখে গালে শুকিয়ে রয়েছে রক্তের দাগ। বুকটা ছ্যাঁত করে উঠল। একটা রুমাল ভিজিয়ে আস্তে আস্তে মুছে দিলাম দাগগুলো। সেদিন আরও একটা মৃতদেহ পাওয়া গেল তালাবের পাশে। সেদিনই ব্যাগপত্র গুছিয়ে সুনন্দিনীকে নিয়ে বেরিয়ে এসেছিলাম ওই গ্রাম থেকে। তারপর থেকে এই 3 মাস ধরে প্রায় সুনন্দিনী বাড়ি থেকে বেরিয়ে যায় গভীর রাতে। আমি ওর ছটফটানি আর জল খাওয়ার বহর দেখেই বুঝে যাই। আগেই ব্যাগ গুছিয়ে কোথাও যাওয়ার নাম করে বেরিয়ে পড়ি বাড়ি থেকে। বাইরে থেকে নজর রাখি ওর উপর। ওকে ঠিকঠাক অক্ষত ফিরিয়ে আনার দায়িত্ব তো আমারই। বাড়িতে ফিরে ওর মুখে হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করে দিই। সুনন্দিনীর এসব কিছুই মনে থাকে না, তাই অভিমান করে আমার উপর। বললাম তো, আর কিচ্ছু বুঝতে চাই না। ভালোবাসো না আর আমাকে, সেটা আমি ভালোই জানি। কলকাতার বাড়ি বিক্রি করে একটু মফস্বলে বাড়ি নিয়েছি। জানি না, হয়তো ওর হাতেই কোনোদিন মরতে হবে আমাকে। তবু যতদিন আছি নিজের কর্মের প্রায়শ্চিত্ত তো করতেই হবে। এরপর আপনার স্ত্রী বা প্রেমিকা যদি তার প্রতি আপনার ভালোবাসা কমে যাচ্ছে বলে অভিযোগ জানান, তাহলে তাকে এই গল্পটা শোনাতে পারেন। তবে গল্পের মাধ্যমে আপনি ভালোবাসা প্রমাণ করতে চেয়েছেন না তাকে পিশাচ প্রমাণ করতে চেয়েছেন, সে সমাধান বলেও দিতে যাবেন না। আর এ সপ্তাহের শেষে খানিকটা সময় পেলে দেখে আসতে পারেন সায়েন্স ফিকশন ও সাসপেন্সের মিশেলে নতুন বাংলা সিনেমা দিন রাত্রির গল্প। আমাদের ভিডিওটা স্পন্সর করার জন্য বিশেষ ধন্যবাদ দেবমাল্য ঘোষ, সৌম্যজিৎ বিশ্বাস, দেবাদ্রি চ্যাটার্জি, বং টিচার্স, সৌভিক দাশগুপ্ত, শ্রেয়ান চৌধুরী এবং রাজাকে। শুনছিলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী পিপাসা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।